বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, বীর শহীদদের স্মরণ, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি, ভোট নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না, ফিরতে পারবে না ফ্যাসিস্ট শক্তি, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। হাদিকে গুলির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাদি হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন গ্রেপ্তার। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, জড়িতদের অবস্থান জানতে ফিলিপের খোঁজে আইন শৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের। নেতৃত্বে থাকবেন ইইউ পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। গৌরবের দিনে প্যারেড গ্রাউন্ডে জমকালো আয়োজন, বর্ণাঢ্য এয়ার শো উপভোগ করলেন দর্শনার্থীরা। বিজয় দিবস উদযাপনে মনোমুগ্ধকর প্যারাট্রপিং। প্রবাসী সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, লাখো আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় সার্বভৌম বাংলাদেশ। নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে বীরত্বগাথা জাতীয় স্মৃতিসৌধে। এত বড় অর্জনের আয়োজনেও মানুষের হতাশা। বিজয় অর্জন হলেও প্রকৃত মুক্তি ও শান্তির স্বাদ মেলেনি আজও। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তাদের। আশরাফুল ইসলামের ক্যামেরায় সানবির রূপেলের রিপোর্ট। ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। ধর্ম, বর্ণ, দল, মত বিভেদ ভুলে এক কাতারে এই মিছিল জানান দেয় আত্মমর্যাদায় উঁচু ঐক্যের। এই স্মৃতিস্তম্ভ নিজেদের অস্তিত্ব। সবাই যেন মিলেমিশে এই দেশে আমরা সুন্দর করে বসবাস করতে পারি, আমরা এটাই প্রত্যাশা করি। বিজয়, আকাঙ্ক্ষা, মুক্তি। ১৯৭১-এ সার্বভৌম বাংলাদেশ থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তির পথ তৈরি হয়েছিল, আজও মেলেনি মুক্তির পথ। তাই তো হতাশার সুর মুক্তিকামী সাধারণ মানুষের মুখে। আমরা বিজয়টাকে দলীয়ভাবে বিভক্ত করে নিয়েছি। স্বাধীনতা বিজয় অর্জন করছি, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। সংস্কৃতির ওপর সমস্ত আগ্রাসন মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র আমরা দেখতে চাই। ২০২৫ সালে দাঁড়িয়ে বিজয়ের এই দিনে নতুন করে স্বপ্ন দেখে বাঙালি। স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশের যেখানে থাকবে ন্যায় বিচার, মানবিকতা ও সমতার শাসন। আমরা বাংলাদেশকে ভালোবাসি। মহান বিজয় দিবস আমাদের কেবল অতীতের গল্প শোনায় না, বিবেককে নাড়া দেয়, চেতনাকে জাগ্রত করে। লাল সবুজের পতাকা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ ভালোবাসার, এই দেশ রক্ষা করার। আমার হাতে থাকা এই পতাকা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটি, ওই যে স্তম্ভটি, সেই স্তম্ভকে ঘিরে আজকে এত মানুষের যে আনন্দ উল্লাস, সেটি একটি চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য থেকেই সম্ভব হয়েছে। তবে এখনও চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। সাধারণ মানুষ বলছেন যে অর্থনৈতিক মুক্তি, শান্তি, মানবিক মর্যাদা সব কিছু থেকে এখনও পিছিয়ে আছে আমাদের বাংলাদেশ। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় প্রথম কাজ বলে মনে করেন তারা। আসুন সবাই মিলে সব ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে গড়ে তুলতে এক কাতারে এসে সবাই মৌন মগজে ধারণ করে মুখে বলি, আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ। সানবির রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুস সালেহর রিপোর্ট। পূব আকাশে নতুন সূর্যোদয়ে এলো মুক্তির দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ।
যাদের রক্তে লেখা এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, বিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের দুই উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। আগতরা বলছেন, বিজয়ের 54 বছরেও অর্জন হয়নি বীর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, যার ধারাবাহিকতায় 2024 সালে এসেছে গণ অভ্যুত্থান। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, সাভার, ঢাকা। এদিকে 71-এর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল। বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করা হয়েছে। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন এনসিপি নেতারা। অন্য দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে বিপদ অনিবার্য। মা মাটিকে মুক্ত করতে জীবন বিলিয়ে দেওয়া সূর্য সন্তানদের চরণে ভালোবাসার ফুল দিতে সর্বসাধারণের সঙ্গে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কথা বলেন ফ্যাসিবাদ উত্তর নতুন রাজনৈতিক বাস্তবতার নির্বাচন প্রসঙ্গে। বিজয় সকালে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারা। জামায়াত 71-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই দলটি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। একে একে স্মৃতিসৌধে আসেন অন্যান্য দলের নেতারাও। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকার দুর্বল হচ্ছে, পক্ষান্তরে মব শক্তিশালী হয়েছে। আমরা মনে করি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। ফ্যাসিবাদ বিরোধী দল এক না হলে বিপদ অনিবার্য বলে মন্তব্য করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা যদি একতাবদ্ধ না থাকি, সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। শ্রদ্ধা জানানো শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন। আমরা ঐক্যবদ্ধ আছি 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ডাকসু নেতারা। সবসময় একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন, সেটি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে এটি বলা যাবে না। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। নানা মত, পথ আর চিন্তার পার্থক্যকে দূরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে শপথ নেওয়ার দিন আজ। রাজনৈতিক দলগুলোর বক্তব্যেও সে কথাই ঘুরে ফিরে এলো। লক্ষ্য মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচারের বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।
স্বাধীনতা বিরোধীদের মাথাচাড়া দেওয়ার চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ। বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, দেশে ফিরে গণতন্ত্রের লড়াই আরও বেগবান করবেন তারেক রহমান। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। মঙ্গলবার সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব জানান, আবারও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের লড়াই আরও বেগবান হবে বলে আশা মির্জা ফখরুলের। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে। এদিন বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয়ের পতাকা মিছিল করে ছাত্রদল। মিছিলটি বিএনপির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আশা, ভোটে বিজয়ী হবে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তি। জামায়াতের বিজয় ম্যারাথনের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনটি উদযাপনে ভিন্নধর্মী কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামীর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিজয় ম্যারাথন। মঙ্গলবার সকাল 7টায় দলটির যুব শাখা আয়োজিত কর্মসূচিতে রাজধানীর নানা সড়ক ঘুরে হাজারো নেতাকর্মীর ঢল শেষ হয় জাতীয় সংসদের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে গিয়ে। বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। এর আগে বিজয় ম্যারাথনের সূচনা ঘোষণা করেন জামায়াত আমির শফিকুর রহমান। ম্যারাথন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নির্বাচন কমিশনের নেই এমন অভিযোগ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সিইসিকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির বিজয় র্যালি শেষে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। বিজয় র্যালিটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে পলাশীর মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। বুধবার থেকে প্রার্থীদের পুরো দমে নির্বাচনের মাঠে নামার আহ্বান জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। শিগগিরই ফাঁকা রাখা আসনগুলোর প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার বিষয় নাই।
একটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। যারা আমলাতন্ত্র থেকে এসেছে, নির্বাচন কমিশনে বসেছে, জনগণের অনেক ন্যায্য দাবিগুলো কখনো তারা কর্ণপাত করেনি। বাংলাদেশে তারা সুষ্ঠু ইলেকশন আয়োজন করতে পারবে না। শরীফ ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্বের উপর আঘাত। ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরাজিত শক্তির সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। নির্বাচনে ভোট রক্ষার মাধ্যমে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক। বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি। এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে, আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এ দলের নেতৃত্ব দেবেন ইইউর পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। মঙ্গলবার ইইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ইইউ জানিয়েছে, ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রধান ইভার্স ইজাবস বলেন, পর্যবেক্ষক দল নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এ বিষয়ে বাংলাদেশের জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউর সমর্থনের বাস্তব উদাহরণ বলেও মন্তব্য তার। বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হলো মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। সশস্ত্র বাহিনীর 54 জন সদস্য জাতীয় পতাকা নিয়ে নেমে আসেন শূন্য থেকে। একই সঙ্গে এত প্যারাট্রুপারের পতাকা হাতে আকাশ থেকে লাফিয়ে পড়ার ঘটনা বিশ্বে প্রথম। মিজানুর রহমান মিন্টু ও নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুল সালেহের রিপোর্ট। বুক ভরা সাহস, চোখে আকাশ জয়ের স্বপ্ন। লাল সবুজ পতাকা নিয়ে 12,000 ফুট উচ্চতায় উঠে যান 54 জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এত সংখ্যক প্যারাট্রুপারের লাভ বিশ্বে প্রথম, তাই বিশ্ব রেকর্ডের হাতছানি। মঙ্গলবার বেলা 12টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মধ্য আকাশে নজর প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিদের। শূন্য ভেদ করে একে একে লাফিয়ে পড়েন 54 জন প্যারাট্রুপার। সম্প্রতি সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ 6 সেনা সদস্যকে উৎসর্গ করা হয়। আর বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদির ছবি। কয়েকদিন আগেই আমাদের দেশের 6 জন সামরিক বাহিনীর সদস্য সুদানে আত্মত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন। তাদেরকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। খুব রিসেন্টলি আমাদের দেশে একটি সহিংস ঘটনায় হাদি আহত হয়েছেন। তার জন্য তার ছবি আমরা হেলমেটে নিয়ে জাম্প করছি। আমরা সার্বভৌমত্ব, আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের আয়োজন করছি।
এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার নান্দনিক সব কসরত প্রদর্শন করে। যুদ্ধকালীন সময়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ্যে আঘাত হানতে হয় এসব মহড়া দেন তারা। এরপর সশস্ত্র বাহিনীর চৌকস ব্যান্ড দল নান্দনিক সুরের মূর্ছনায় অভিবাদন জানান আমন্ত্রিত অতিথিদের। দেশের সকল বিপদ, সংকট আর দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও অগ্রণী ভূমিকা পালন করছেন তারা। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি আরও বেশি চৌকস ও আধুনিক হবে মহান বিজয় দিবসে, এমনই প্রত্যয় তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারী দুইজন সীমান্ত পার হয়েছেন নাকি দেশে আছেন, এ প্রশ্নের মীমাংসার জন্য ময়মনসিংহের ফিলিপকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজিবি বলছে তাকে ধরতে পারলেই জানা যাবে হামলাকারীদের তথ্য। এরই মধ্যে ফিলিপের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন 4 জনকে আটক করা হয়েছে। এদিকে হত্যা চেষ্টায় অভিযুক্ত ফয়সালের সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডও দিয়েছে আদালত। ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের হদিস পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও গুঞ্জন রয়েছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন তারা। ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারাবাজার এলাকার মুন ফিলিং স্টেশন, সেখানে শুক্রবার রাতে প্রাইভেট কার থেকে 2 জন নেমে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে সীমান্ত এলাকায় যান 2 ব্যক্তি। পুলিশ আসছে, এরা আসিয়া সিসি ক্যামেরা চেক করছে, চেক করে তারপর চলে গেছে। হালুয়াঘাট বাজার পার হয়ে যেতে হয় ভারত সীমান্তে। সীমান্ত লাগোয়া এই এলাকাটির নাম বুটিয়াপাড়া। দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় ফিলিপের বাড়িতে। বাড়ি থেকেই দেখা যায় কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়ার ঠিক নিচে একটি কালভার্ট রয়েছে এবং বড় বড় সুড়ঙ্গ রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই সুড়ঙ্গ পথেই ভারতে পালিয়েছে যে ঢাকায় হাদির উপর হামলাকারী আলমগীর এবং ফয়সাল। ফিলিপের মাধ্যমে 2 জনকে ভারতে পাচারের কথা এখন স্থানীয়দের মুখে মুখে। যদিও ফিলিপের পরিবারের দাবি সে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। ফিলিপের বাড়ি আপনার এই 0 পয়েন্টে বাড়ি, নদীর পার ওই সীমার থেকে মনে করেন 20-30 গজ বাইরে আছে বাড়িটা তার। খুঁজতেছে আমার ভাই আর সঞ্জয়রে খুঁজতেছে। পরে সঞ্জয় তো ওই পারে ঘুমাইতেছে। পরে ওরে বলছে বিলাল মেম্বার ওরে কল দেও ওরে ডাক দেও। পরে ওই কল দিয়ে আনাইছে। সঞ্জয় যদি দোষ থাকতো সঞ্জয় কি আসতো এখানে? বিজিবি বলছে অপরাধীরা কাঁটাতারের বেড়া পেরিয়ে পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে ফিলিপকে ধরলেই। মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্নাল বলতে পারবে সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা। শুটিং মিশনে অংশ নেয়া 2 জন ও ফিলিপকে গ্রেফতারে অভিযানের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও বিজয় দিবসের খবর। নানা আয়োজনে সারা দেশে স্মরণ করা হলো জাতির সূর্য সন্তানদের। লাল সবুজের বর্ণিল ডিসপ্লে আর মনোমুগ্ধকর কুচকাওয়াজে গৌরবের বিজয় উল্লাসে মাতে তরুণ প্রজন্ম। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার শপথ সর্বস্তরের মানুষের। ডিসেম্বর বাঙালি জাতির জন্য স্বর্ণাক্ষরে লেখা এক নতুন অধ্যায়ের সূচনা। 54 বছর পেরিয়ে 55তে পদার্পণ করল বাংলাদেশ। নানা আয়োজনে তাই দিনটি উদযাপন করেন গোটা জাতি। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, চাঁদপুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় প্রদর্শিত হয় কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে। মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির সংস্কৃতি, গ্রাম বাংলার জনজীবন ছাড়াও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিজয় দিবসে এত সুন্দর স্কাউট, কুচকাওয়াজ, তারপরে এত সুন্দর পারফরমেন্স, এগুলো তো সুন্দর লাগার মতনই। আমরা স্কাউট করেছি, অনেক ভালো লেগেছে। আজকের এই দিবসটা আমাদের অনেক স্মরণীয়। আমাদের গৌরবের 55তম বছর পূর্তিতে চট্টগ্রাম ও খুলনা সহ কয়েকটি জেলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজে প্রদর্শন করা হয় সমরাস্ত্র। নীল আকাশে নানা কসরত দেখায় যুদ্ধ বিমান। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তপধ্বনির পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের।
বীরশ্রেষ্ঠদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। আমার মনে হয় যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে নিয়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল, আমরা আজও আসলে সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে যে একটা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এই বিজয় অর্জন করেছিল। এছাড়া জেলায় জেলায় আয়োজন করা হয় বিজয় র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গান ও পতাকা মিছিলের আয়োজন করেছে উদীচী শিল্পগোষ্ঠী। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নানা বয়সী নারী পুরুষ। আয়োজকরা বলেন, বিজয়ের 54 বছর পেরিয়ে গেলেও যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা, সেই বাংলাদেশ এখনও বিনির্মাণ হয়নি। এখনও নারীদের পেছনে রাখার চেষ্টা করা হয়। তাই মিছিলে অংশ নিয়ে নারীরা লাঠি হাতে প্রতীকী প্রতিবাদ করেন। আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ছিল শোষণ বৈষম্যহীন একটি বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু এই 54 বছরে যে সরকার সমূহ আমাদের রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালন করেছে, তারা সেখানে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিজয় তো বিজয়, এটা কখনোই ভোলা যাবে না। আমাদের যতখানি প্রাণ আছে, এই সমগ্র প্রাণ দিয়েই কিন্তু আমরা পালনের চেষ্টা করছি। নারীরা 71-এ প্রমাণ করেছে যে মুক্তিযুদ্ধে তারা ছিল, নানাভাবে ছিল, নানা পর্যায়ে ছিলেন। সেই তাদের উত্তরাধিকার হিসেবে আমরা এই মাটিকে সেই উপযোগী করে তুলতে পারিনি এখনো। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে হয়ে গেল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির বিজয় র্যালি। মঙ্গলবার বিকেলে রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে সহস্রাধিক ক্যাডেটের সমন্বয়ে বিজয় র্যালি মানিক মিয়া এভিনিউ খামারবাড়ি প্রদক্ষিণ করে সংসদ ভবনে এসে শেষ হয়। এ সভায় বাদ্যযন্ত্র বাজিয়ে বিজয়ের আনন্দ উদযাপন করেন। বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদের দিক নির্দেশনায় বিভিন্ন জেলা উপজেলায় এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবসে সারা 64টি জেলায় বিএনসিসি বিভিন্ন প্যারেড, বাদক দল বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন। সংসদের সামনে এখন আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি, বিজয় উল্লাসটা করেছি, এখানে অংশগ্রহণ করেছি, এটা ভালো লাগছে। খুব সুন্দর একটা র্যালি করেছি। এটা হচ্ছে আমাদের রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার স্যার এবং বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ স্যার, ওনার তত্ত্বাবধানে এটা এবং নির্দেশনায় এটা অনুষ্ঠিত হয়েছে। যেখানে মুক্তি পেয়েছি সেখানে তো অবশ্যই আনন্দের একটা বিষয় থাকেই। দেশের ক্রান্তি লগ্ন ছিলাম, আনন্দতেও আছি। 54 বছর তলাবিহীন ঝুড়ি থেকে পরিপক্ক এক রাষ্ট্র, উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির মাত্র 1 বছর দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ। তারপরও বারবার সামনে কতটা এসেছে অর্থনীতির বিজয়। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব দূর করে আয় বৈষম্য ঘোচাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। জিনাতারা যশোয়ার রিপোর্ট। একটি ভূখণ্ডের বিজয় আর হাজারো স্বপ্ন, গুটি গুটি পায়ে পার হয়েছে 54 বছর। তবে স্বপ্ন পূরণ হলো কতটা হলো দেশের অর্থনীতির বিজয়। মানুষ ইনকাম করতে পারে না, তাহলে আমার দোকানে খাইবো কিভাবে? 500 টাকা বাজারে নিয়ে গেলে 3টা বছর নিলে আর কোনো টাকা পয়সা নাই। ব্যয় হয়েছে কিন্তু আমাদের আয় হয় না, বাড়ে না। স্বাধীনতার 52 বছরের মাথায় কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য ঘটে গেছে এক ঐতিহাসিক অভ্যুত্থান। তবুও বেকারত্বের অভিশাপ থেকে বের হতে পারছে না দেশ। আশা করেছিলাম যে এরপরে হয়তোবা এই বেকারদের ভাগ্য উন্নয়নের জন্য পরবর্তীতে কোনো কাজ করা হবে। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে 6 কোটি 20 লাখ মানুষ। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যেই কৃষিতে ভর করে ফিরতে চাই সেই তেপান্তরের মাঠে। ঋণের জালে আটকা কৃষকের অভিযোগ, পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। সরকার যদি সারের দাম কমায় দেয়, বেশি দাম কমায় দেয়, তাহলে আমাদের একটু আসান। দাম পাইলে তো কৃষক চলাচল ভালো চলে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয় অর্জনে ঘোচাতে হবে আয় বৈষম্য, লাগাম টানতে হবে বেকারত্বের। একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ,
এইটার সংশ্লেষ করে বাংলাদেশকে সামনের দিকে একবিংশ শতাব্দীতে এগিয়ে যেতে হবে। সামাজিক খাতে অবশ্য ব্যয় বাড়িয়েছে সরকার, সেখানেও শুভঙ্করের ফাঁকি। ৫৪ বছর যে ভূখণ্ডকে তুলনা করা হয়েছিল তলাবিহীন ঝুড়ির সঙ্গে, সেই ভূখণ্ড এখন পরিপক্ক এক রাষ্ট্র। কখনো হোঁচট খেয়েছে, আবার কখনো মাথা তুলে দাঁড়িয়েছে। তবে কোথাও বড় পার্থক্য রয়ে গেছে সুষম বন্টনে। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, বিজয় মানে বৈষম্য দূর করা, বিজয় মানে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তাই তো লাল সবুজের প্রতিটি মানুষের একটাই প্রত্যাশা, বিজয় পূর্ণতা পাক বাংলাদেশে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। স্বজনদের কাছে ফিরলেন বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বাংলাদেশি 6 নাগরিক। পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার সার্বিক চেষ্টায় মঙ্গলবার রাতে ভারতের চেন্নাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এমন হাজারো মানুষ আটকা আছে বলেও জানান ফিরে আসার। বেশি বেতনের চাকরি, স্বাচ্ছন্দ্যের প্রলোভনের ফাঁদে পা দিয়ে পাচার হওয়া নারী শিশুসহ 6 জন দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তারা ভারতের চেন্নাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরা খুলনার বাসিন্দা, স্বামী, স্ত্রী ও 2 শিশু একই পরিবারের। আর বাকি 2 জনও গিয়েছিলেন আলাদাভাবে। তারা বলেন, স্থানীয় অনেক দালাল তাদের বেশি টাকার চাকরির কথা বলে নিয়ে যায়। পরে পুরুষদের পুলিশের হাতে ও নারীদের অসামাজিক কাজের জন্য তুলে দেওয়া হয়। কাজের কথা করে নিয়ে গেছে সিলেট, পরে আমাকে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে। আমাদের বলছে রাস্তার কাজ বলে নিয়ে আসছে, আমরা তো সেই হিসাব করে আসছি। এখন নিয়ে আমাদের পাচার করে দিয়েছে, আমরা তো সেটা বুঝতে পারিনি। আমার বাচ্চাকে আলাদা পাচার করতে চাইছিল, আমাকে হচ্ছে খারাপ জায়গায় পাচার করতে চাইছিল। এইভাবে আমার স্বামীকে হচ্ছে ওরা অন্যখানে দিতে চাইছিল, জেলে। তাদের দেশে ফিরিয়ে আনতে সার্বিকভাবে সহযোগিতা করেছে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির চেয়ারম্যান জানান, এমন হাজারো বাংলাদেশি ভারতে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। হোম মিনিস্ট্রি থেকে এসবিতে যায়, এসবি থেকে সংশ্লিষ্ট পুলিশ সুপার হয়ে, থানা হয়ে, ভেরিফিকেশন রিটার্ন হয়ে আসে। সব জায়গায় আমি হস্তক্ষেপ করি যাতে কোনো জায়গায় ব্যাপারটা থেমে না যায়। 2 মাস 2.5 মাস পর্যন্ত লেগে যায়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত এই কাজগুলোকে আরও স্মুথলি করা, দ্রুত করা, কারণ ওরা খুব মানবিক জীবনযাপন করে। চেন্নাইতে আছে প্রায় 200-র মতন, আর পশ্চিমবঙ্গে আমার জানা মতে প্রায় 4000 প্লাস আছে জেলে। দেশে ফিরতে পেরে পাচারের শিকার মানুষগুলো যেমন খুশি, তেমনি প্রত্যাশা করেন সরকার যাতে পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়িটি গত বছর ভেঙে ফেলা হয়েছে। সেখানে ছিল কিছু ইটের স্তূপ আর অতীতের স্মৃতির ভগ্নাংশ। মঙ্গলবার বিজয় দিবসের ছুটির দিনে সেই শেষ চিহ্নটুকু অপসারণের উদ্যোগ নেয় বাড়িটির পাশে থাকা হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা বাধা দিলে তা বন্ধ হয়। তারা বলছেন, ঋত্বিক ঘটকের জন্মভূমির শেষ নিদর্শন টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত বছরের 6 আগস্ট রাজশাহীতে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি গুড়িয়ে দেয়া হয়। এরপর থেকে নগরীর মিয়াপাড়ায় অবস্থিত ওই বাড়ির আঙিনায় পড়েছিল ইটের স্তূপ। বিজয় দিবসের বন্ধের দিনে ট্রাকে করে সেই ইটের স্তূপ সরাচ্ছিলেন বাড়িটির পাশেই থাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে রাজশাহীর চলচ্চিত্র কর্মীরা বাধা দেন। এটা তো একটা শৈল্পিক মূল্য আছে, এটার সেটা বিবেচনা করা হচ্ছে না। ঋত্বিক এখানে বসবাস করেছেন, এইটার জন্য যেইভাবে এটাকে সংরক্ষণ করা দরকার সেটা করা দরকার ছিল। যখন অফিসিয়াল দিনগুলো বন্ধ থাকে, কারোর সাথে যোগাযোগ করার জন্য খুঁজে পাওয়া যায় না, সেই দিনগুলোতেই কেন জানি এইখানে বিভিন্ন রকম যে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে। রামপুর মৌজার 178 নম্বর দাগের 34 শতক জমির মালিক ঋত্বিক ঘটকের মা ইন্দুবালা 1947 সালে দেশভাগের পর ভারতে পাড়ি জমালে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। পরে 1989 সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। 2019 সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ ওঠে। তখন সারা দেশে এ নিয়ে প্রতিবাদ হলে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। 2021 সালে গণপূর্ত বিভাগ বাড়িটি সংরক্ষণে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে। এই ইটগুলা একটা ভাগারে কিংবা একটা পুকুরে ফেলে দিচ্ছে, এই এত গুরুত্বপূর্ণ ইতিহাসটা। রাজশাহী গণপূর্ত বিভাগকে দায়িত্ব দিলেন যে এটা একটা ডিজাইন করার জন্য, যেটুকু আছে সেটা কিভাবে সংরক্ষণ করা যায় সুন্দরভাবে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ বলছে, কলেজের সামনের অংশ পরিষ্কার করার উদ্দেশ্যে ইট অপসারণ করছিলেন তারা। জায়গাটা ওরকম থাকলে দেখা যায় যে আমাদের
আমাদের অনেক সময় হাই অফিসিয়াল কেউ গেলে বিষয়টা খারাপ দেখায়। আর এই জন্য আমরা পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলাম, যেহেতু ওনারা এটাতে বাধা সাধছে, আমরা আপাতত এটা বন্ধ রাখছি। 1925 সালে জন্ম নেয়া ঋত্বিক ঘটক শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন এই বাড়িতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করতেন এখানে। এ বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মোটর শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার দিনব্যাপী বিজয় দিবসে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় লস অ্যাঞ্জেলেসে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলার বিজয় বহর। শহর কর্তৃপক্ষের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রেখে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার দুপুরে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত মোটর শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেশি বিদেশিরা এই শোভাযাত্রা উপভোগ করেন। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর করা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের নূতন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে তুলে ধরার জন্য। বিজয়ের দিনে আপনারা যারা এই অনুষ্ঠানে একত্রিত হয়ে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার উপরে বাংলাদেশ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন গ্র্যান্ড মার্শাল কাউন্সিল ওমেন হেদার হ্যাট, প্যারেড মার্শাল সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস সহ সংগঠনের নেতারা। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। যুক্তরাষ্ট্রের মাটিতে এভাবেই আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালনে নতুন প্রজন্মরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের পাশাপাশি ভারতে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার স্টার্ন কমান্ডের সদর দফতরে শহীদদের প্রতি সম্মান জানান পূর্বাঞ্চলের সেনাপ্রধান। বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরাও এদিন অংশ নেন বিজয় দিবসের অনুষ্ঠানে। দ্রুত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। কলকাতায় বাংলাদেশ দূতাবাসেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মহান বিজয় দিবসে মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে ছিল নানা আয়োজন। শহীদদের প্রতি সম্মান জানিয়ে দিনের সূচনা করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সেনাদের প্রতিও জানানো হয় সম্মান। এরপর একে একে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরাও ভারতীয় সেনাবাহিনীর বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার আকাশ থেকে ফুল ছিটিয়ে বীর শহীদদের প্রতি অভ্যর্থনা জ্ঞাপন করে। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের পটভূমি নিয়েও কথা বলেন তারা। মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মরণ করেন মিজোরামের রাজ্যপাল। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ 20 সদস্যের প্রতিনিধি দল দুদিন আগেই কলকাতা পৌঁছান। সোমবার রাতে তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে লোকভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিকে বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় যোদ্ধাদের শ্রদ্ধা জানান দুই নেতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। প্রযুক্তি ব্যবহার ও শক্ত আইনের সমন্বয়ে দক্ষিণ কোরিয়া অপরাধ দমনে অনেকটা এগিয়ে।
সিসিটিভি ভিত্তিক নজরদারি ব্যবস্থার ফলে অপরাধ প্রতিরোধ, দ্রুত উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবার সাধারণ সিসিটিভির পাশাপাশি দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংযুক্ত সিসিটিভি চালু করেছে সরকার। এতে অপরাধ সংঘটিত হওয়ার মুহূর্তেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট, থাকছে বিস্তারিত। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। দেশটিতে অপরাধের হার তুলনামূলকভাবে কম থাকার পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শক্তিশালী আইনি প্রয়োগ ব্যবস্থা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া বহুমুখী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোরিয়ার প্রধান সড়ক, আবাসিক এলাকা, সাবওয়ে স্টেশন, স্কুল, পার্ক, বিপণী বিতান, শহর থেকে গ্রাম সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো দেশ। প্রযুক্তি ও আন্তর্জাতিক তথ্য বিনিময়ের কারণে অপরাধ করে দ্রুত দেশ ত্যাগ করতে চাইলেও সম্ভব নয়। অপরাধ দমনে এবার আরও আধুনিক ব্যবহারের দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যেখানে এআই সম্বলিত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার হবে। এই সিসিটিভি স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে সতর্কবার্তা পাঠাবে। মুহূর্তের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীকে আটক করতে সক্ষম হবে। মঙ্গলবার গুয়াং সিটির বামগাসি গ্রামে এর প্রাথমিক পরীক্ষা চালায় স্থানীয় প্রশাসন। এই সিসিটিভি অপরাধীকে দ্রুত শনাক্ত করবে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে। এতে অপরাধ আরও কমে আসবে। দেশে অন্যায় অপরাধ দমনে কোরিয়ার মতো বাংলাদেশেও সর্বত্র সিসিটিভি ব্যবহারের প্রয়োজন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা প্রতিটা রাস্তায় রাখা হয়েছে, যার কারণে যদি কোনো একটা অপরাধী কোনো একটা কাজ করে তাহলে সাথে সাথে ঘন্টাখানেকের ভিতরেই এটার সাথে সাথে পুলিশে ধরতে পারে। বাংলাদেশেও যদি এই অত্যাধুনিক প্রযুক্তি সিসিটিভি গুলো স্থাপন করা হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে অপরাধী শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসলে দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানী সিউলে শুধু সরকারিভাবেই 2 লাখ আর দেশ জুড়ে 17 লাখেরও বেশি সিসিটিভি দেশটির অপরাধ দমন ও জননিরাপত্তায় পর্যবেক্ষণ করছে পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। 2024-25 অর্থ বছরে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2026 সালের জন্য অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে 86 জন প্রবাসীকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন বা সিআইপি হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে 41 জনেই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। গেল 14 ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও অনাবাসী ক্যাটাগরিতে সিএপি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সারা বিশ্বের 86 জন প্রবাসী বাংলাদেশিকে সিএপি মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে 2024-25 অর্থ বছরে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 75 জন, বিদেশে বাংলাদেশের পণ্য আমদানিকারক হিসেবে 10 জন এবং দেশের শিল্প খাতে সরাসরি বিনিয়োগকারী হিসেবে 1 জন, মোট 86 জনকে সিএপি মর্যাদা দেওয়া হয়। নির্বাচিতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ 41 জন সিএপি মনোনীত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বুধবার ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে নির্বাচিত সিএপিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে আপনিও হতে পারেন বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সরকার যদি একটা আইনত এই সহযোগিতা একটা সেল করে তাহলে প্রবাসীরা সেখান থেকে যথেষ্ট উপকৃত হবে। নির্বাচিত সিএপিরা জানান, এবছর অনাবাসী সিএপি মনোনয়নের ক্ষেত্রে সরকার কঠোরতা আরোপ করেছে। যেখানে আগে 1 বছরের রেমিটেন্স হিসাব বিবেচনায় নেওয়া হতো, সেখানে এবার আবেদনকারীদের 3 বছরের রেমিটেন্স হিসাব জমা দিতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষের যে কষ্ট আছে, শুধু বিশাল সমস্যা, এই জিনিসটার সমস্যা সমাধান করতে পারলে আমাদের রেমিটেন্সটা কিন্তু 1000 গুণ আর বেশি বৃদ্ধি পাবে। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে 7 জন, যুক্তরাজ্য থেকে 6 জন, যুক্তরাষ্ট্র ও কাতার থেকে 5 জন করে, সৌদি আরব থেকে 4 জন, হংকং ও অস্ট্রেলিয়া থেকে 3 জন করে, কুয়েত, জাপান, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে 2 জন করে এবং থাইল্যান্ড, কানাডা, সুইডেন ও সুইজারল্যান্ড থেকে 1 জন করে এবছর সিএপি নির্বাচিত হয়েছেন। শিবলি আল সাদিক,
সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্ট জিতলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোটে জিতেছে এই পুরস্কার। সেরা কোচ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের লুই এনরিকে। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট পরিপূর্ণ ফুটবল জগতের তারকায়। মূল আয়োজন ফিফা সেলিব্রেশন ডিনার, যেখানে ঘোষণা করা হবে ফিফার এবছরের সেরা ফুটবলার, কোচ, টিম এবং সেরা গোলের, যার জন্য অধীর অপেক্ষায় ফুটবল ভক্তরা। আয়োজনটা ফিফা করেছে একেবারে ছোটখাটোভাবে। 1 ঘন্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান। লম্বা বক্তৃতা বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এদিন। একে একে ঘোষণা করা হয় 12 ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার, যেখানে সবচেয়ে আকর্ষণীয় কে জিততে যাচ্ছেন ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড অনেকটা অনুমেয় ছিল। এবছর ব্যালন ডি'র জিতেছেন পিএসজির ফরাসি তারকা উসমান ডেম্বেলে। বিশ্লেষক থেকে সমর্থক সবার মাঝেই আলোচনা তাকে নিয়ে। তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এবং জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন ওসমান ডেম্বেলে। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা কোচের পুরস্কারও জিতে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এনরিকে হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ, যে পুরস্কার গেল বছর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন এই তারকা। তাছাড়া বছরের সেরা গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টিনার জাতীয় দলে খেলা গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই তিনি। ফিফা সভাপতি উপস্থিত থেকে পুরস্কার ঘোষণা করেন ফিফা দ্য বেস্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।